মুশফিক ভাই, আমরা সবসময় বিভিন্ন সিরিজের পরে বলতাম ঘরোয়া ক্রিকেটের আরো বেশি স্পোর্টিং উইকেট চাই, আরো বেশি উন্নতি চাই। আপনি যেটা বললেন নাহিদ রানা বা অন্যরা বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলেও ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলাতে তাদের এখানে ওই অভিজ্ঞতাটা দেখতেছেন। তো আপনার কাছে কি মানে আপনি নিজেও ঘরোয়া ক্রিকেট রেগুলার খেলেন, মানে কতটা উন্নতি হয়েছে বলে আসলে আমাদের টেস্ট টিম বা অন্যান্য টিমে এটার একটা ইফেক্ট আমরা দেখতে পাই? না, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এখনো খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা না। আমি মনে করি যে এখানে আরও অনেক কিছু কাজ করার আছে। যেরকম আপনার নর্মাল ফার্স্ট ক্লাসে, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, আপনার ফার্স্ট ক্লাসে এনসিএল বলেন বা বিসিএল এ 4 ডে বলেন, আপনি যে 6 mm ঘাস রাখলেই যে আপনার ওখানে স্পোর্টিং উইকেটে, কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় 6 mm ঘাস দিয়ে কোনোদিনও ক্রিকেট খেলা হয় না, যেটা আমি যতদূর জানি। তো আপনাকে এমনভাবে একটা সিস্টেম, যেটা আমি মনে করি ফিল করি, করতে হবে যে 5টা যদি ভেন্যু হয়, 5টার 5 ধরনের উইকেট থাকবে, সো দ্যাট এই আন্ডার 19 প্লেয়ার যে যখন খেলবে, সো দ্যাট হি ক্যান মেক শিওর ইচ এভরি গ্রাউন্ডে যখন যাবে, যেটা প্রথমে কে যেন ভাই বললো যে টেকনিক্যালি তাকেও ওইভাবে করে নিজের গেমটা ডেভেলপ করতে হবে। যে এই উইকেটে হয়তো বা 2 দিনেই স্পিনিং উইকেট হবে, 2 দিনে খেলা শেষ হবে, তো স্পিনের এগেনস্টে খেলাও তো একটা ডিফারেন্ট আর্ট। দেন আবার যখন 6 mm আরেকটা গ্রাউন্ডে যাবে, তখন ওইভাবে কীভাবে পেস বলটা ডিফারেন্ট করবে। দেন আবার আরেকটাতে যাবে যখন ফ্ল্যাট উইকেট হবে, মেক শিওর সে 250 জায়গায় কীভাবে একদিনে 400 রান করতে পারে, সেই অ্যাবিলিটিটা নিজের ভিতরে আনতে হবে। তো আমার মনে হয় যে এইরকম যদি প্ল্যান করে রিলেটেড করা যায়, দেন ডেফিনেটলি আমাদের ফার্স্ট ক্লাসটা আরও একটু গ্রো আপ হবে। দেন রাদার দেন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসবে, রাদার দেন আপনি জানেন যে প্রথম দিকে 2-3টা ম্যাচ স্বাভাবিক ফ্রেশ উইকেট থাকবে, 6 mm থাকবে, এরপর আস্তে আস্তে ওগুলো উইকেট ফ্লাইট হতে থাকবে। সো ইটস গতানুগতিক এরকম করলে আমার মনে হয় না ইটস গোনা বি গুড ইফেক্ট ফর ফার্স্ট ক্লাস। আর অস্ট্রেলিয়া যেটা কথা বললেন ভাই, কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ, তাহলে ডেফিনেটলি, যেটা আমি বললাম যে আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজও ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, definitely I will be more than happy to serve for my country. এরকম নিজেদের একটা জার্নালিজম করেন, আপনাদেরও একটা এথিক্স আছে, আপনাদেরও একটা রুলস রেগুলেশনস আছে, আবার যারা অফিসে চাকরি করে তাদের কিন্তু রুলস রেগুলেশনস আছে। সো আমি মনে করি যারা প্লেয়ার বা যারা প্রফেশনাল অ্যাথলিট, তাদেরও একটা রুলস এবং রেগুলেশন এবং ডিসিপ্লিন আছে। তো আমি মনে করি সেটা তারা যতদিন মেনটেন করতে পারবে, অবভিয়াসলি যেটাতে আপনি ইনভেস্ট করলে শ্রম, আপনার মেধা, আপনার সব কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবে না, সেখানে যদি কেউ এটা না করে যদি থাকে, এটা তার সাথে বড় বোকা আর কেউ নাই। তো আমার মনে হয় যে তারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বুঝতেছে আরও বেটার। এবং আপনি যদি খেয়াল করেন, আমি যখন ইয়াংকালে শুরু করেছি, আমরা ধরেন বছরে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, ইভেন ডোমেস্টিক সহ মিলে 5 মাস। বাট এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট 10 to 11 মান্থসও আবার বিজি থাকতে হয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক। তো সেই থেকে বলবো যে একটা প্লেয়ারের জন্য ডিসিপ্লিন লাইফ বা একটা অ্যাথলিটের জন্য নিজের ফিটনেসটা যে কত ইম্পর্টেন্ট, সেটা ওরা রিয়েলাইজ করা শুরু করেছে। এবং আমি প্লিজ টু সি দ্যাট যে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপ আসার থেকে এটা আরো একটু এক্সাইটিং হয়েছিল, শুধু বাংলাদেশ না, মানে ওভারঅল টেস্ট ক্রিকেটটাই, মানে আপনি তো অনেক পছন্দ টেস্ট খেলছেন এবং খুব মানে মন দিয়ে খেলেন টেস্ট, এখন কি এটা আরেকটু বেশি এক্সাইটিং কিনা? না, অবভিয়াসলি এটা তো একটা নতুন মোটিভেশন কাজ করে সব টিমের ভিতরে। আর আপনি যদি বলেন যে অবভিয়াসলি, এবং অন্যান্য অপোনেন্ট কিন্তু এখন আর কোনো তাদের এই বি টিম বা সি টিম কখনো খেলায় না, এখানে তাদের ম্যাক্সিমাম অ্যাভেলেবল যারা প্লেয়ার থাকে, যারা বেস্ট ইলেভেনে তারাই খেলে। তো এটা আরও মোর চ্যালেঞ্জিং হয় এবং মোর, আমি মনে করি, এক্সাইটিং এবং কম্পিটিটিভ হয়। তো সেদিক থেকে বলবো যে হ্যাঁ, এটা তো অবশ্যই। আর এই চ্যালেঞ্জগুলোই আমি মনে করি যে কোনো প্লেয়ারের জন্য ভালো। আপনি যদি নিজেকে পুশ না করেন, কখনোই আসলে ওই রকম করে ইমপ্রুভ করা যায় না। আপনার কথা অনেকবার আসছে, আপনি 2 দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছেন, এই সময় কি আপনার এখনকার যে টিমটা আছে সেটা কি বেস্ট টেস্ট টিম মনে হয় কিনা? মানে স্পেসিফিকলি যদি বলতেন যে আপনি খেলেছেন, এর আগেও হয়তো দেখেছেন বাংলাদেশের গত 25 বছরের টেস্ট টিমের, মানে এটা কি বেস্ট টেস্ট টিম মনে হয় কিনা? না, দেখেন, আপনি যদি অ্যাজ এ হোল টিম বলেন, এর আগেও অনেক গ্রেট ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আমাদের টেস্ট টিমে খেলেছে।
বাট ওভারঅল আপনি যদি বলেন হ্যাঁ কনসিস্টেন্সির দিক দিয়ে যদি আপনি খেয়াল করে দেখেন ডেফিনেটলি এখন যে টেস্ট টিমটা খেলছে অবভিয়াসলি মোর কনসিস্টেন্ট দেন এভার, কারণ আমরা আগে হয়তো বা টেস্ট টিমে যেরকম রেজাল্ট হতো, ধরেন আমরা এক বছরে 2-3টা টেস্ট খেলতাম, এভারেজে হয়তো বা 3টা ম্যাক্সিমাম। তো তখন যে কোনো পর্যায়ে আপনি যখন এরকম লেন্দি প্রসেসে টেস্ট খেলবেন এটা রেজাল্ট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে এখন যেহেতু বছরে আমরা 8টা-10টা খেলি, ইভেন এভারেজ হয়তো 6-7টা খেলি, তো এখন দেখা যায় যে ইটস কম্পারেটিভলি ইজি রাদার দেন আগের থেকে। তো সেই দিক থেকে বলবো যে এখন যারা আছে তারা এক্সপিরিয়েন্স, স্পেশালি ব্যাটসম্যানরা, তো সেই দিক থেকে বলবো তারা তাদের প্ল্যান এক্সিকিউট করছে, তারা পারফর্ম করছে। যেটা আমি বললাম যে একটু আগে যে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। তো এই কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা যখন একটা টিমে 5 থেকে 7জন 8জন হবে, সেই টিমটা যে কোনো ফরম্যাটই হোক তারা ভালো করবে। ভাই, আমরা তো আপনার ক্যারিয়ারে মনে হয় সেরা অর্জন মঙ্গলদৈ টেস্ট জয়, পাশাপাশি আমরা রাওয়ালপিন্ডিতে ডমিনেট করে জিতেছি, জ্যামাইকাতে জিতেছি, আমরা অ্যাওয়ার্ডে সাম্প্রতিক সময় বড় বড় টেস্ট জয় আছে, ঘরের মাঠে টানা জয়ের মধ্যে আছে, আমাদের পেস বোলিং অ্যাটাক আপনি বলছেন খুব ভালো। এই যে অস্ট্রেলিয়া 23 বছর ধরে আমাদেরকে ইনভাইট করে না, ইংল্যান্ডে আমরা সবশেষ খেলেছি 2010 সালে, মানে আমাদের তো দেখানোর একটা বিষয় আছে নিশ্চয়ই। আবার পাশাপাশি অস্ট্রেলিয়া যেই হোয়াইট বলের টিম আসবে সেখানে কিন্তু কামিন্স স্ট্রাইক অনেকেই নিয়ে টেস্ট সিরিজের জন্য রেখে দিয়েছে, অর্থাৎ তারাও আমাদেরকে সমীহ করতে পারে, সম্ভব না সেরকম কাজ পাওয়া যাচ্ছে এবং আমাদেরও নিশ্চয়ই তাদেরকে একটা মেসেজ দেওয়ার একটা সুযোগ থাকবে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। হ্যাঁ, সুযোগ তো করেই দিল। এখন যেটা বললেন যে এত বছরের ডাকেটে এখন ডাকতেছে এবং এই বছর যেহেতু ট্যুর আছে, তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি মনে করি ইট নট গোনা বি ইজি, বাট যেটা বললেন যে আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। তো অবভিয়াসলি আপনি যেটা বললেন আমাদের স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বলারও অনেক এক্সাইটেড। তারা ইনশাল্লাহ আশা করছি তারা সুস্থ থাকবে মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারা তাদের বেস্ট ফর্মে যদি থাকে ইনশাল্লাহ আমরাও তাদেরকে টাফ টাইম দিব। ভাই, ঢাকা টেস্ট জয়ের পরে আসলে আমাদের উইনিং কম্বিনেশন যেটা আছে 11 সেটা ভাঙতে হচ্ছে। সাদমানকে বিশ্রামে পাঠানো হয়েছে ইনজুরির কারণে। আজকে জয়ের হাতেও আমরা আঙুলে ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, সেটা আসলে বাংলাদেশকে কিছুটা আগামীকালের ম্যাচের জন্য কিছুটা চিন্তায় ফেলছে কিনা? আমার মনে হয় দেখেন ইনজুরি তো আসলে আরও বলে আরে আসে না, বাট এটা আসলে হয়তো বা কম্বিনেশন যদি যেটা বললে যে অনেক সময় উইনিং কম্বিনেশন হয়তো বা অনেক সময় কন্ডিশন বা অপোনেন্ট বেস করেও অনেক সময় চেঞ্জ করতে হয়। আপনার জিতলেই যে ওই কম্বিনেশন আপনাকে পরপরই সব খেলতে হবে, বা হারলেই যে আপনাকে কম্বিনেশন চেঞ্জ করা যাবে, ইটস নট লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন আছে তারা ডিসাইড করবে। বাট যেটা আপনি বললেন যে ইনজুরির সাথে আসলে কিছু করা যায় না, বাট কয়েকদিন আগেও তো আপনারা 2টা ওপেনারে কাউকেই চাচ্ছিলেন না যারা নাকি 2 ইনিংস রান করেন। বাট আমি মনে করি না, তারা দে আর ভেরি ক্যাপেবল, এবং আমি মনে করি তারা যদি এই টেস্টে অ্যাভেলেবেল হতো তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে অবভিয়াসলি তারা আগে যেরকম পারফর্ম করেছে তারা সেইভাবে পারফর্ম করতো বাংলাদেশ টিমের জন্য। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।